ছেলেমেয়েদের স্কুলের গরমের ছুটিতে রানা ক্লাবে এসে তার বন্ধুদেরকে ঘুরতে যাওয়ার প্ল্যান বলাতে তারা সবাই সম্মতি দেয়। ট্রেনের টিকিট না পাওয়ার কারণে রানা জানায় তারা বাসে তাদের যাত্রা শুরু করবে এবং ঠিক সেইভাবেই তারা গিয়ে পৌঁছয় ওল্ড দীঘায়। অবশ্য রানা আগে থেকেই অনলাইনে হোটেল বুক করে রেখেছিল এবং তাদের বাস ভোরবেলা নামিয়ে দেওয়াতে তারা কিছুটা সময় সমুদ্রের আশপাশে বিচ ধরে হাঁটাহাঁটি করে মোহনা ঘুরে এসে হোটেলে পৌঁছায়। হোটেলের রেনোভেশনের কাজের জন্য অসুবিধা থাকায় তারা একই ফ্লোরে সবকটি রুম পায় না। অগত্যা এভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেদিন তারা সমুদ্রে স্নান করে রাতে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে এবং ফিরতি পথে তারা খাবার দাবার নিয়ে হোটেলে ফিরে আসে। সারাদিনের ক্লান্তিতে তারা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে। তারপর কি বন্ধুরা, আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট, আর যারা যারা এখনও ওই বেল আইকনটি ক্লিক করোনি খুব তাড়াতাড়ি ক্লিক করে দাও। এরকম অনেক গল্পের ভান্ডার নিয়ে আমরা কিন্তু আসতে থাকবো তোমাদের কাছে, আর তোমাদের ভালোবাসাই আমাদের উৎসাহের কারণ। তাই আর না ভেবে খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সাথে। ভালো থেকো। এবার আমরা আস্তে আস্তে গল্পের পরবর্তী অংশে এগিয়ে যাই। রাত তখন প্রায় 11:30। মানুষের মেয়ে হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে কাঁদতে থাকে। মেয়ের কান্না শুনে মানুষ ও তার স্ত্রী ঘুম ভেঙে যায়। রুমের লাইটটা জ্বালিয়ে মেয়েকে কোলে তুলে মানুষ তার কান্না থামায়। কি হয়েছে মামুনি? না না, কেঁদো না, কেঁদো না। তুমি তো স্বপ্ন থেকে ভয় পেয়েছো। আমরা তো তোমার পাশেই আছি, তুমি ঘুমো ঘুমো। মানুষ তার স্ত্রীকে বলে, আজ অনেক ধকল গেছে তো, তাই হয়তো মেয়েটা ঘুমের ঘরে কেঁদে উঠেছে। তুমি শুয়ে পড়ো, আমি একটু বাথরুম থেকে আসছি। রুমের সাথেই অ্যাটাচ বাথরুম। মানুষ বাথরুম থেকে বেরোনোর জন্য যখন দরজাটা নিজের দিকে টেনে খোলার চেষ্টা করছিল, তখন কোনোভাবেই দরজাটা খুলছিল না। মনে হচ্ছিল যেন কেউ বাইরে থেকে দরজাটা টেনে ধরে রেখেছে। এই রুম্পা, এত রাতে কি আর কি করছো? দরজা হাতলটা ছেড়ে দাও। এরপর দরজাটা খুলে মানুষ বাথরুম থেকে বাইরে এসে দেখে তার স্ত্রী ও মেয়ে দুজনেই গভীর নিদ্রায় মগ্ন। মানুষ ভাবল তাহলে হয়তো এমনিই দরজাটা আটকে গিয়েছিল। পরের দিন সকালে 3 বন্ধু মিলে হোটেলের নিচে একটা চায়ের দোকানে চা খেতে খেতে সৌরভ রানাকে বলে, এই রানা, অত শব্দের মধ্যে রাতে ঘুম হয়েছে তোদের? কেন, কিসের শব্দ? কিসের শব্দ মানে? তোদের ফ্লোরে কাজ চলছিল না? ঠিক আমাদের ওপরের রুমটাতে দরজায় জোরে জোরে কেউ যেন হাতুড়ি দিয়ে বাড়ি মেরে কিছু করছিল। কি বলছিস? আমার পাশের রুম আর আমি কোনো শব্দ পেলাম না। আর কাল রাতে যখন আমি ওপরে উঠছি তখন তো কাউকে দেখতেও পাইনি ওখানে কাজ করতে। সৌরভের কথা শুনে মানুষও বলে, আরে আমার সাথে কাল রাতে একটা ঘটনা ঘটে। তোর সাথে আবার কি ঘটলো? আর বলিস না, কাল ঘুমের মধ্যে মেয়েটা একটু কেঁদে উঠলো। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি একটু বাথরুমে যাই। বাথরুম থেকে বেরোনোর জন্য যখন দরজা খোলার চেষ্টা করছি, কোনো মতেই খুলতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন বাইরে থেকে টেনে ধরে রেখেছে। কিছুক্ষণ পর আবার টানতেই খুলে গেল। ক্লান্ত শরীরে আমি আর গুরুত্ব না দিয়ে এসে আবার শুয়ে পড়ি। ওগুলো তোদের মনের ভুল। আমি রুমে গেলাম, তোরা আয়। মানুষ রুমে ফিরতেই তার স্ত্রী বলে, মেয়েকে একটু রানাদাদের রুমে দিয়ে এসো না, সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে রনির সঙ্গে খেলা করবে বলে। আচ্ছা, দিয়ে আসছি। মানুষ তার মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে 3rd ফ্লোরে ওঠে। বাদিকে রানার রুমের দরজায় কড়া নাড়তে গিয়ে দেখল করিডোরের একদম শেষ প্রান্তে জলের ফিল্টার থেকে বোতলে জল পড়ছে রানা। এই রানা, মেয়েকে দিয়ে যাচ্ছি, ওর রনি একটু খেলুক, বুঝলি? রানা ঘুরে তাকালো তো নাই, এমনকি কোনো সাড়া পর্যন্ত দিল না। রানার এই ব্যবহারটা মানুষের একটু কেমন যেন লাগলো।
এটাই ভাবতে ভাবতে মানুষ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল। হঠাৎ দেখলো রানা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠছে। তুই এখানে? কেন? আমি তো নিচে গিয়েছিলাম ছেলের জন্য চিপস আনতে। তাহলে কি আমি ভুল দেখলাম নাকি? না, আমি তো স্পষ্ট দেখলাম তুই অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরছিস। আমি তোকে পেছন থেকে ডাকলাম। তুই পাগল হলি নাকি? আমি কেন অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতে যাবো? ওটা তো এসে থেকেই দেখছি খারাপ। রানার কথা শুনে মানুষ আশ্চর্য হয়ে আবার উপরের দিকে রুদ্ধশ্বাসে ছুটতে থাকে। থার্ড ফ্লোরে গিয়ে দেখে কেউ নেই। মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে যায়। তৎক্ষণাৎ সে তার মেয়েকে নিয়ে নিজের রুমে চলে যায়। রানা এমনি এইসব বিষয়কে বেশি গুরুত্ব দেয় না, কিন্তু এই ঘটনাটি শোনার পর নিজের মনকে প্রশ্ন করে, তাহলে কি সত্যিই কিছু অস্বাভাবিক ঘটেছে? সৌরভ আর মানুষ গতকাল যা যা অনুভব করেছে সেগুলো কি কিছু ইঙ্গিত দিচ্ছে? রানা ভেবে দেখল অযথা এসব বিষয় নিয়ে বেশি চিন্তা করে কোনো লাভ নেই। তাই সে ঠিক করলো আজ সকলে মিলে উদয়পুর বিচ ঘুরতে যাবে। সৌরভ ও মানুষকে প্রস্তাবটি দিতেই ওরা রাজি হয়ে যায়। তখন তারা একটা গাড়ি ভাড়া করে এবং উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সারাটা দুপুর সমুদ্রের নিলিবিলিতে জলকেলি করে এবং নানান রকমের সিফুড খায়। তারপর তারা বাইক ভাড়া করে বিচের মধ্যে দিয়ে বাইক চালিয়ে মোহনা থেকে ঘুরে আসে। সমুদ্রের ঢেউয়ের সাথে বেশ কিছুটা সময় খেলা করে। তারপর এই মনোরম পরিবেশকে বিদায় জানিয়ে বিকেলে আবার হোটেলে ফিরে আসে। হোটেল থেকে দেওয়া বিকেলের চা ও স্ন্যাক্সটা সৌরভ এবং তার স্ত্রী দুজনে রুমে বসে একান্তে খাচ্ছিল এবং গল্প করছিল। ঠিক সেই সময় হঠাৎ বাথরুম থেকে শোনা যায় ফ্ল্যাশের শব্দ এবং কে যেন ট্যাপ কল খুলে বালতিতে জল ভরছে। রুমে আমরা ছাড়া তো আর কেউ নেই বলো, তাহলে বাথরুমে কি? সৌরভ তড়িঘড়ি করে বাথরুমের দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখে কেউ নেই। তারা ভীষণ ভয় পেয়ে রুম থেকে তৎক্ষণাৎ ছুটে বেরিয়ে মানুষের রুমে যায়। তাদের আতঙ্কিত অবস্থায় দেখে মানুষ জিজ্ঞেস করে, এই কি হয়েছে রে সৌরভ? সৌরভ পুরো বিষয়টা মানুষকে জানায় এবং সেটা শুনে মানুষ বলে, তুই তো জানিস না, সকালে থার্ড ফ্লোরে রানার রুমে গেছিলাম। ওখানে গিয়ে দেখি রানা অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরছে। আমি পেছন থেকে ডাকলাম, কোনো সাড়াই দিল না। তারপর আমি নিচের দিকে নেমে আসছি। ঠিক সেই সময় আমি যা দেখি তাতে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমি দেখছি রানা উপরে উঠছে। এইটা দেখে আমি ছুটে উপরে যাই। গিয়ে দেখি পুরো ফ্লোরে কেউ নেই। আর জানিস তো, আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো রানা যেন কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। ভাই, আমার যা মনে হচ্ছে হোটেলে একটা কিছু নেগেটিভ এনার্জি আছে, জানিস তো। এইভাবে এই হোটেলে আমরা আরও দুটো রাত কীভাবে কাটাই বলতো? আশেপাশে হোটেলের কোনো রুমও তো ফাঁকা নেই। ঘড়িতে তখন রাত 12টা। সবাই নিজ নিজ রুমে নিদ্রায় মগ্ন। ঘরে একটা হালকা নাইট ল্যাম্প জ্বলছে। রানা স্ত্রী মোনালিসার হঠাৎ ঘুম ভেঙে যায় এক মহিলার আর্তনাদ শুনে। পরক্ষণেই মোনালিসা খাটে শুয়ে থেকেই শুনতে পাচ্ছে পায়ের নুপুরের শব্দ। শব্দটা যেন ঠিক সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে তাদের রুমের দরজার সামনে বন্ধ হয়ে গেল। তারপর কিছু সময় চারিদিক নিস্তব্ধ। মোনালিসা মনের ভুল ভেবে চোখটা বন্ধ করতে যাবে, ঠিক সেই সময় আবার শোনা গেল সেই নুপুরের শব্দ। এবার করিডোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছমছম ছমছম করে শব্দটা ঘুরে বেড়াচ্ছে। এটা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়। খুব ধীরে ধীরে রানার গায়ে হাত দিয়ে রানাকে ডাকে। গলা দিয়ে যেন তার স্বর বেরোচ্ছে না। এই শুনছো? তাড়াতাড়ি ওঠো। এত রাতে আবার কি হলো? একটা নুপুরের শব্দ শুনতে পাচ্ছ? নূপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। করিডোরে কি যেন নূপুর পুরো হাঁটছে মনে হচ্ছে। দাঁড়াও, আমি দরজাটা খুলে দেখছি। না,
খুলবে না, বাইরে যেও না, আমার ভীষণ ভয় করছে। আরে আরে আরে, দাঁড়াও, আমাকে দেখতে তো দাও বাইরে কে আছে। রানা রুমের টেবিল ল্যাম্পটা জ্বালায়, খাট থেকে নামে, পা টিপে টিপে দরজার কাছে যায় এবং খুব ধীরে ধীরে ঘরের দরজাটা খুলে বাইরে উঁকি মারে। কিন্তু কই, কেউ তো নেই। করিডোরে একটা এলইডি লাইট জ্বালানো ছিল, ওই আলোতে তেমন কাউকে দেখা গেল না। রানা দরজার বাইরে বেরিয়ে এদিক ওদিক ভালো করে দেখে আবার রুমে ফিরে এলো। কিছু দেখতে পেলে? না, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। রানা টেবিল ল্যাম্পটা নিভিয়ে খাটের সামনে সোফাতে বসে মোবাইলের রিলস দেখতে থাকে। হঠাৎ সে স্পষ্ট অনুভব করলো কেউ যেন সোফাতে তার পাশে এসে বসলো। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখলো সোফার বসার গদিটা কিছু অংশ চেপে বসে গিয়েছে। কেউ বসলে ঠিক যেমনটা হয় আর কি। এটা দেখার পরেই রানার ঘাড় দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। রানা তৎক্ষণাৎ সোফা থেকে লাফ দিয়ে উঠে টেবিলের ল্যাম্পটা জ্বালায়, কিন্তু তারপর সোফার দিকে তাকিয়ে আর কিছু দেখতে পায় না। সে খাটে উঠে বসে, ভয়ে তার সারা শরীর যেন আড়ষ্ট হয়ে গিয়েছে। এইভাবে বসে থাকতে থাকতে রানা একসময় খাটের পাশের দেওয়ালে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। কাঁধে হঠাৎ ঠান্ডা কিছুর স্পর্শে রানার ঘুম ভেঙে যায় এবং চোখ খুলে তাকাতেই সে দেখে গলায় রশ্মি বেঁধে নীলচে শরীরের একটা মহিলা সিলিং পাখার থেকে ঝুলন্ত দেহ। তার পাটা স্পর্শ করছে ঠিক রানার কাঁধে এবং সে তার বড় বড় রক্তচক্ষুমাখা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে রানার দিকে। এই দৃশ্য দেখে রানার প্রাণ প্রায় বেরিয়ে যাওয়ার উপক্রম। তার হাত পা নিথর হয়ে যায়। কোনো মতে শরীরের সর্বস্ব শক্তি দিয়ে রানা গড়িয়ে খাট থেকে নিচে পড়ে চিৎকার করে বলে, মোনালিসা, তাড়াতাড়ি ছেলেকে নিয়ে এই রুম থেকে বেরিয়ে যাও। এটা শুনে মোনালিসা আচমকা ঘুম থেকে উঠে আর কিছু না ভেবেই ছেলেকে নিয়ে রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে সোজা মানুষের রুমের দিকে যায়। প্রাণপণে ছুটে মানুষের রুমের দরজার সামনে গিয়ে রানা জ্ঞান হারায়। মোনালিসা চিৎকার করে মানুষকে ডাকতে থাকে, মানুষ, মানুষ দরজা খোলো, মানুষ দরজা খোলো। মানুষ দরজা খুলে এই অবস্থা দেখে রানার মাথায় জল ঢালতে থাকে। অনেকক্ষণ পর রানার জ্ঞান ফেরে। তারপর রানা তার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাটি তাদেরকে বলে। বাকি রাতটা তাদের এইভাবে আতঙ্কের মধ্যে দিয়ে কেটে যায়। পরের দিন সকাল হতেই রানা, মানুষ ও সৌরভ তিনজনে মিলে রিসেপশনে গিয়ে সমস্ত ঘটনাটি জানায়। প্রথম ম্যানেজার সমস্ত ঘটনাটি অস্বীকার করলেও পরে যখন সৌরভ সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেবে বলে ভয় দেখায়, তখন ম্যানেজার বলে, না স্যার, এই কাজটা করবেন না। আমি 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 বলছি, আমি আমি আপনাদের সমস্ত ঘটনাটি খুলে বলছি। আজ থেকে প্রায় 3 মাস আগের কথা। 3rd ফ্লোরের ওই রুমটা একটা কাপল নিয়েছিল। পরের দিন রুম সার্ভিস করতে গিয়ে দরজায় অনেকবার নক করা হয়েছিল জানেন, তা সত্ত্বেও ভিতর থেকে কেউ দরজা খুলছিল না। তখন আমাদের মাস্টার কি দিয়ে ওই দরজাটি খোলা হয়। দেখা যায় সিলিং পাখায় আটকানো, গলায় রশ্মি বাঁধা মহিলার একটা ঝুলন্ত দেহ। ওই মহিলার সঙ্গে যে ব্যক্তি এসেছিল, আমরা তার কোনো খোঁজ পাইনি। সে আমাদের যে ডকুমেন্টসটি দিয়েছিল তার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারের কোনো অস্তিত্ব ছিল না। ব্যাপারটা 5 কান যাতে না হয়, তাই আমরা খুব চুপিসারে বডিটিকে সমুদ্রের বেশ কিছুটা গভীরে নিয়ে গিয়ে বড় পাথরের টুকরের সাথে বেঁধে জলে ফেলে দিই। আর হোটেলের সিসিটিভি থেকে তাদের সমস্ত ফুটেজ মুছে ফেলা হয়। তারপর থেকেই না এই হোটেলে নানান অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। একটা তান্ত্রিক ডেকে ওই রুমে যজ্ঞও করানো হয়, মন্ত্র বলে হোটেলকে বেঁধে দেওয়া হয়। তারপরেও ওই ঘটনাগুলো বন্ধ হয়নি, ঘটেই চলেছে। ওই রুমটা আমরা কাউকে দেই না, কিন্তু এই পিক সিজনে
আর অনলাইনে আপনাদের বুকিং কনফার্ম করে দেওয়ার কারণে আপনাদের ওই রুমটি দিতে বাধ্য হয়েছি স্যার। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দেবেন না, এতে আমাদের ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এইভাবে তারা এক হাড় হিম করা অভিজ্ঞতা ও মনে অনেকগুলি জমাট বাঁধা প্রশ্ন নিয়ে বাড়ি ফিরে আসে।